21শে জুলাই সব থেকে বেশি ভিড় হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে। নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল কংগ্রেসের কালীঘাট শিবিরের জন্য অত্যন্ত ভালো খবর। রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে, আর সেই চ্যালেঞ্জ অনেকটা সহজ করে দিল এই ছবি। নিঃসন্দেহে আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চাইব। 21শে জুলাই নিয়ে 22শে জুলাই সকালে রুটিন অনুযায়ী আমার আপনাদের সামনে আসার কথা ছিল, কিন্তু বিশেষ কিছু কাজে ব্যস্ত হয়ে পড়ায় সন্ধ্যের পরে আমি আর এ বিষয়ে আলোচনা করে উঠতে পারিনি, রেকর্ড করে উঠতে পারিনি। ফলে গতকাল আমি আপনাদের সামনে এ নিয়ে আলোচনায় আসতে পারিনি, যদিও একটা প্রস্তুতি আমার ছিল। বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমি খুব মন দিয়ে দেখেছি, কারণ আমিও এটা বোঝার চেষ্টা করছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা গাড্ডার মধ্যে পড়ে আছেন এই মুহূর্তে, এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য কি পরিকল্পনা করছেন তার ছোঁয়া নিশ্চয়ই পাওয়া যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। কিন্তু আজ আরও কয়েক ঘন্টা পেরিয়ে যাওয়ার পর আমার বলতে দ্বিধা নেই যে সবথেকে বেশি লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চের সামনে এসে জড়ো হওয়ার পর যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল কামব্যাক হয়ে উঠতে পারত, সেটাই কিন্তু শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর একটা বিরাট বড় রাজনৈতিক বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ালো। বিড়ম্বনা ইজ অ্যান আন্ডারস্টেটমেন্ট। আমার কোথাও একটা মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবার ব্ল্যাকমেইলিংয়ের শিকার হচ্ছেন। ব্ল্যাকমেইলিং এই কথাটা আমি কেন বললাম সেটার ব্যাখ্যা আমি দেব। আপনারা জানেন আমার ইঙ্গিত কোন দিকে, অনেকেই বুঝতে পারছেন। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এপিসোডটার কথা বলছি। দেখুন, এর আগে তার দল ভেঙেছে, একটা বড় সংখ্যায় বিধায়ক হাতছাড়া হয়েছে, বড় সংখ্যায় সাংসদ হাতছাড়া হয়েছে, কিন্তু নেতৃত্বের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো চ্যালেঞ্জের সামনে পড়েননি। বলা যায় এই প্রথম তিনি নেতৃত্বের প্রশ্নে চ্যালেঞ্জের সামনে পড়লেন। প্রথম যে ছবিটা আমরা দেখেছিলাম, ঋতব্রত সন্দীপন গোষ্ঠী আলাদা হয়ে যাওয়া এবং আমরাই আসল তৃণমূল দাবি করা, তাদেরও প্রথম দিকে সাংবাদিক সম্মেলন মনে করুন, তারা বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা নেত্রী বলে মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সবসময় আমরা সামনের সারিতে রাখবো, তার নেতৃত্ব মানব, কিন্তু অভিষেককে মানব না। মমতা বন্দ্যোপাধ্যায় নয়, চ্যালেঞ্জটা ছিল তারা অভিষেককে মানবেন না। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যিনি ইনফ্যাক্ট রীতিমতো কালীঘাট শিবিরেই রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরেই রয়েছেন, তিনি যে চ্যালেঞ্জটা করলেন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার একচ্ছত্র নেতৃত্বকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এইরকম অ্যাটিটিউড দেখালে চলবে না। তিনি যেটা বলবেন সেটাই শেষ কথা, দলে এটা চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করলেন কল্যাণ। 21শে জুলাইয়ের সভা মঞ্চ থেকে যে নাটকের শুরু, সেই নাটকের অন্তিম লগ্নে আমরা এখনো পৌঁছইনি বলে আমার বিশ্বাস, কিন্তু একটা ক্লাইম্যাক্স আমরা পেরিয়ে এসেছি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রশ্নে সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়লেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা নতুন অভিজ্ঞতা, আর এই চ্যালেঞ্জ এসেছে তার শিবিরের ভেতর থেকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন, ভয়ঙ্কর ভাষায় কথা বলতে শুরু করেছিলেন অভিষেক সম্পর্কে, কারণ একটা মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে সরিয়ে অন্য আইনজীবী নিয়োগ করেছিল। তীব্র ক্ষোভে ফেটে পড়েছিলেন তিনি। সরাসরি অভিষেকের বিরুদ্ধে কড়া কড়া ভাষায় স্টেটমেন্ট দেওয়া চালু হয়েছিল। পরবর্তীতে ব্যাপারটাকে ধামা চাপা দেওয়া হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেন আমি কিছু মনে করিনি, তিনি আমার পিতৃতুল্য ইত্যাদি। কিন্তু ঘাটা যে থেকে গিয়েছিল, 21শে জুলাই মঞ্চে বোঝা যাচ্ছিল। আপনারা খেয়াল করুন, যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন অভিষেক এসে পৌঁছলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য থামাতে বাধ্য হলেন, কারণ অভিষেক গিয়ে বিভিন্ন দিকে হাত নাড়ছেন, আর সেখান থেকে সামনে জড়ো হওয়া জনতা উচ্ছ্বাসে ফেটে পড়ছে। সেই আওয়াজের মধ্যে কল্যাণ কিভাবে বলবেন? কিন্তু সেই ক্ষোভটাও তিনি রাগঢাক করেননি, তিনি ওখানেই পরিষ্কার প্রকাশ করেছেন। সব থেকে বড় বিষয় যে কল্যাণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে এসে পৌঁছানোটাকে রেকগনাইজই করেননি। তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্কের শীতলতা মঞ্চে দাঁড়িয়েই বুঝিয়ে দিয়েছিলেন। সেটা নিশ্চয়ই অনেকেই দেখেছিলেন, অনেকে অনুভবও করেছিলেন, আমাদেরও চোখে লেগেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কে স্বাগত জানানোর পাশাপাশি স্লোগান দিলেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ টাইপের স্লোগান। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময়
তিনি রীতিমতো শীতলতা দেখালেন। তো এই বার্তা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছে থাকবে। ফলে যখন এই কথা কাটাকাটিটা মঞ্চের ওপর হলো, আবার এমন দেখুন যেখানে কথা কাটাকাটি হচ্ছে সেখানে সুইচ অন করা মাইক্রোফোন, যেটা তাড়াতাড়ি গিয়ে সরালেন আমাদের কুণাল ঘোষ। তিনি বুঝতে পারছিলেন যে ওখানে যে কথাবার্তা হচ্ছে সেটা মাইকে শোনা যাচ্ছে। তো যাই হোক, এই যে কথা কাটাকাটিটা হলো সেখানে কিন্তু কল্যাণ এই প্রথম আমরা দেখলাম প্রকাশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে রীতিমতো আঙুল তুললেন, আঙুল তুলে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে যে এভাবে আমার সঙ্গে কথা বলবেন না পাবলিক প্ল্যাটফর্মে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন অভিজ্ঞতা তো বটেই, এমনকি যখন তিনি বিরোধী দলনেত্রীও ছিলেন তখনও দলে তার এমনই কমান্ড ছিল যে কেউ তার দিকে আঙুল তুলে কথা বলবে এটা ভাবা যেতই না। কল্যাণ সেটা করে দেখিয়ে দিলেন ওই মঞ্চে, 21শে জুলাইয়ের মঞ্চে। সামনে সব থেকে বেশি লোক জড়ো হয়েছে আরো দুটো মঞ্চের তুলনায়, কিন্তু রাজনৈতিক দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে 21-এর ঔজ্জ্বল্য অনেকটাই ম্লান হয়ে গেল তখনই। তবে কল্যাণ কিন্তু সময় নিয়েছেন। কল্যাণ সেদিনই বিকেলবেলা সন্ধ্যেবেলা যখন বিমানবন্দরে তিনি দিল্লির বিমান ধরতে গেছেন তখন কিন্তু সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তিনি সময় নিয়েছেন, ধরেই নেওয়া যায় তিনি ভেবেছেন। তিনি একজন আইনজীবী, উকিলি বুদ্ধি বলে একটা বাংলায় কথা আছে। তিনি কেমন আইনজীবীটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু আইনজীবী আইন প্র্যাকটিস করেন, ফলে প্রোজ কনস এসব নিয়ে চিন্তা ভাবনা করার অভিজ্ঞতা তার আছে, অভ্যেস তার আছে। তিনি ভেবেছেন, কথাও হয়তো বলেছেন, বিভিন্ন শিবিরের সঙ্গে তার কথা হয়েছে, কোনো শিবির থেকে কি বার্তা পেয়েছেন এইসবগুলো তো অ্যাজিউম করতে হবে। ন্যাচারালি এই নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি, কিন্তু সরাসরি সাংবাদিক সম্মেলন করে বুধবার বারবেলায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, একদম সরাসরি চ্যালেঞ্জ যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও এই আচরণ করে দলকে এগিয়ে নিয়ে যেতে তিনি পারবেন না, তাকে বদলাতে হবে। তাহলে 12:45 মেসেজ করেছি, তার 5 মিনিট পর বসছি। তারপরে আপনারা দেখেছেন দিদির সঙ্গে তর্ক বিতর্ক যে তারপরের মেসেজটা হচ্ছে 1:15। তাহলে কত 15? আর দিদি এমনি এমনি করে ঘড়ি দেখালেই হবে? 1 ঘন্টা ধরে বলছি, 1 ঘন্টা ধরে বলছি, মেনে নেবো। আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। আর দিদি অত ঘন ঘন বিরক্ত হলে হবে না। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদি বিরক্তের কারণ হয় তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেক নিয়ে থাকুক দিদি। তাহলে দিদি যদি মনে করে যে দিদি যা ইচ্ছা বলবে তাতেই সব হবে, তাও হবে না। দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকার এগেনস্টে, তাও হবে না। আর দিদি যদি মনে করে অভিষেক আর ডাইরেক্ট যা বলবে তাই চলবে, তাতেও হবে না। এখন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় কি করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, সাধারণভাবে তাই হওয়া উচিত। কারণ এইভাবে যদি কেউ দলনেত্রীকে চ্যালেঞ্জ করে থাকেন, এর আগে পর্যন্ত এর কাছাকাছিও যখন কেউ কোনো কিছু বলেছেন তখন কিন্তু দল সঙ্গে সঙ্গে তাকে সাসপেন্ড করেছে, দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি দল কোনো ব্যবস্থা নিতে পারবে? আমি ফিরে আসি আমার সেই পয়েন্টটাতে যে মমতা বন্দ্যোপাধ্যায় ব্ল্যাকমেইলিংয়ের শিকার হচ্ছেন কিনা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিভাবে এত বড় কথাটা বললেন, কোন কনফিডেন্স থেকে? তিনিও রাজনীতি করেন, তিনি একজন আইনজীবীও। আমি আগেই বলেছি প্রোজ কনস এইসব নিয়ে ভাবার অভিজ্ঞতা এবং অভ্যেস তার আছে, তো তিনি নিশ্চয়ই সব দিক ভেবেই বলেছেন। তো কোথা থেকে এই কনফিডেন্স তিনি পেলেন যে আমি সরাসরি এবার দিদিকে চ্যালেঞ্জ করব, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একচ্ছত্র নেতৃত্বকে চ্যালেঞ্জ করব, তাকে ফর্ম বদলাতে হবে বলে দাবি করব, এত ঘন ঘন রেগে যাওয়া যাবে না, অভিষেক ডাইরেক্ট যা বলবে সেটাই শেষ কথা হবে, এটাও আমি মানব না। এই যে একটা বিদ্রোহ বলা যায়, একদম প্রকাশ্য বিদ্রোহ, এর জন্য কনফিডেন্স কল্যাণ পেলেন কোথা থেকে? আসলে কল্যাণ হচ্ছেন একজন আইনজীবী এবং তিনি দলের আইনজীবী ছিলেন। শুধু দলের নয়, অভিষেকেরও আইনজীবী ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু মামলা, বা বলা যায় যে প্রায় সব মামলাই আইনজীবী হিসেবে তিনি সামলেছেন বিভিন্ন কোর্টে, নিম্ন আদালত, উচ্চ আদালত, উচ্চতম আদালত। তো আইনজীবী এবং চিকিৎসকদের কাছে সাধারণত কিছু কেউ গোপন করে না, ক্লায়েন্টরা সবকিছু খুলে বলে। ফলে কল্যাণ অনেক কিছু জানেন, অনেক ভেতরের খবর, অনেক গোলমাল তার সম্পর্কে বিস্তারিত নলেজ কল্যাণের আছে।
তিনি ছিলেন দলের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। এই অবস্থায় তাকে সাসপেন্ড করা কি তৃণমূল কংগ্রেসের পক্ষে সম্ভব? তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব? অভিষেক নিয়ে ক্ষোভ তো অনেকেরই আছে, মানে এই যে ঋতব্রতরা বেরিয়ে এসছেন, ঋতব্রত সন্দীপনরা, বাকি যারা, তারা প্রত্যেকে অভিষেকের বিরুদ্ধে কথা বলেছেন। শেষ তো মদন, তিনি যে ভাষায় বলেছেন তার নিজের ভোকাবুলারি অনুযায়ী বলেছেন। অভিষেকের বিরুদ্ধে তো কল্যাণও বলেছেন এবং তার ভোকাবুলারি, তার স্টাইল অনুযায়ী বলেছেন। আপনারা সেগুলো সব জানেন এবং সোশ্যাল মিডিয়াতে সেগুলো এখনো জল করছে। কিন্তু হ্যাঁ, কুণাল ঘোষের কথাটা বলতে হবে, কুণাল ঘোষ অভিষেকের বিরুদ্ধে কথা বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন। অভিষেকের সঙ্গে আছেন, পাশে আছেন কিনা সে বিতর্কটা এভাবে প্রকাশ্যে কখনো আসেনি। কিন্তু কল্যাণ, যিনি আগেই বলেছিলেন যে অভিষেককে দিদি সরিয়ে দিন, এটা তিনি চান, 21শে জুলাইয়ের মঞ্চটাকে খুব চালাকির সঙ্গে ব্যবহার করেছেন। আমি এই কথাটা কেন বলছি, আপনারা যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা শোনেন না, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরে যেটা দাবি করেছেন, যেটা আমি আপনাদের শোনালাম, যে মমতা বন্দ্যোপাধ্যায় রেগে গিয়েছিলেন কল্যাণ বেশি সময় নিয়েছেন বলে। আমার মনে হয়েছে শুধু বেশি সময় নেওয়াটা খুব বড় ব্যাপার না। সেরকম হলে যে সময় সভা শেষ হয়েছে তার থেকে আরেকটু বেশি সময় তিনিও নিতে পারতেন, অর্থাৎ আরো দু একজনকে যদি বলানোর ইচ্ছে থাকতো মমতা বন্দ্যোপাধ্যায়ের, এখনো তিনি যা ইচ্ছে করেন সেটাই হয়, তো তারা বলতেই পারতেন। এখন শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন এসে গেছেন মঞ্চে, তিনি বসে থাকবেন না, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অসহিষ্ণু পড়েছেন, এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ইন্টারপ্রিটেশন। কিন্তু আমার মনে হয় গল্পটা এতটাও সাধারণ না। অভিষেক বন্দ্যোপাধ্যায় দেরি হয়ে যাচ্ছে, এটার থেকেও বেশি আমার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উষ্মার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় খুব ক্লেভারলি 21শের মঞ্চটাকে ব্যবহার করে নিয়েছেন। তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যটা যদি শোনেন তাহলে এটা বুঝতে পারবেন। আমি আপনাদের কল্যাণবাবুর বক্তব্যের একদম শেষের দিকের একটা ছোট্ট অংশ শোনাই, সেখান থেকেই অনেকটা স্পষ্ট হয়ে যাবে। এ লড়াই পশ্চিম বাংলার গণতন্ত্রকে যারা শেষ করেছে তাদের বিরুদ্ধে লড়াই। এ লড়াই যত মহিলা ধর্ষিতা হয়েছে তাদের বিরুদ্ধে লড়াই। এ লড়াই আমাদের জিততে হবে। দিদি আছে, সবকিছু আছে, আর আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, আমি যেমন 6টা ডিস্ট্রিক্ট ঘুরেছি, আগামী দিনে পশ্চিম বাংলার সারা পশ্চিম বাংলা আমি ঘুরবই ঘুরব। আমি দেখতে চাই ওরে শুভেন্দু তোর কত বড় ক্ষমতা, আমি বাংলার মাটিতে দেখতে চাই। রাজনৈতিক ভাবে শেষ করে ছাড়ব। জয় হিন্দ, বন্দে মাতরম। কল্যাণবাবু, আপনি একজন আইনজীবী হতে পারেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু দীর্ঘদিনের রাজনীতিক। রাজনীতিটা তিনি নিঃসন্দেহে অনেকের থেকে ভালো বোঝেন। আপনি যেটা করলেন, আপনি হিসেব করে বলুন তো, আপনি ইচ্ছাকৃত করেছেন? আপনি কি করতে চাইলেন? মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দলের ভবিষ্যৎ বাতলে দেন। দল কি পলিসিতে চলবে, কোনটাকে ফোকাসে রেখে দল এগোবে, কোন বিষয়গুলোয় দল কাদের সঙ্গ দেবে, কাদের সঙ্গে থাকবে না, ইত্যাদি নানা রকম রাজনৈতিক বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। আপনি নিজেই দায় নিয়ে নিলেন, আপনি পরিষ্কার করে দিলেন দল কোন পথে আন্দোলন করবে, দল কার বিরুদ্ধে বা কাদের বিরুদ্ধে আন্দোলন করবে। এবং তার থেকেও বড় কথা, আপনি জেলায় জেলায় ঘুরবেন, বিভিন্ন জেলায় গিয়ে আপনি সামনে থেকে নেতৃত্ব দেবেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন আইনজীবী, তিনি খুব ভালো মতো জানেন যে তিনি যেটা বলছেন সেটার মানে কি। মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করবেন না, এটা থেকে তো খুব পরিষ্কার যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলবেন এটা নিয়ে তিনি আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো আলোচনাই করেননি। তিনি নিজেকে এমন একটা জায়গায় উপস্থাপন করলেন যে তিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা, তিনি দলকে সামনে থেকে নেতৃত্ব দেবেন জেলায় জেলায়। এই জেলায় জেলায় যাওয়ার বার্তাটা খুব সিগনিফিক্যান্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন জেলায় জেলায় যাওয়ার ঝুঁকি নিতে পারবেন না। সোনারপুরের ঘা সম্ভবত অভিষেক এত তাড়াতাড়ি
ভুলে যাননি, সেই আঘাত তিনি এত তাড়াতাড়ি ভুলে যাননি। ফলে এই যে জেলায় জেলায় তিনি যেতে পারবেন না, কিন্তু কল্যাণ ব্যানার্জি যাবেন। কল্যাণ ব্যানার্জি বলে দিচ্ছেন যে কে অ্যাকচুয়ালি পলিটিক্যাল অপোনেন্ট, কার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তখনও কিছুই বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় তখনও এই কথা জানাননি যে ইন্ডিয়া অ্যালায়েন্সের সঙ্গে তিনি থাকবেন। তিনি তখনও এই কথা জানাননি যে দরকার হলে ককরোচ পার্টির অ্যাজিটেশনে তিনি অংশ নেবেন। তিনি এই কথা জানাননি যে সমস্ত বিজেপি বিরোধী রাজনৈতিক দলকে তিনি আহ্বান জানাচ্ছেন বিজেপির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার জন্য। এগুলো কিছুই তখনও হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এক লাইনও বলেননি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক করে দিলেন দল কিভাবে কার বিরুদ্ধে আন্দোলন করবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার ধারণা এটা ইচ্ছাকৃত বলেছেন, এবং তিনি এটাও জানেন যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে গিয়ে কোনো কড়া ব্যবস্থা নেবেন, এটা সম্ভবত মমতা বন্দ্যোপাধ্যায় পারবেন না। মঞ্চে দাঁড়িয়ে এটা বলার পরেও তার এই পরিকল্পনা ছিল যে দিল্লিতে গিয়ে প্রেস কনফারেন্স করবেন, সম্ভবত না। কিন্তু ব্যাপারটা অন্যদিকে ঘুরে গেল যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই তাকে রীতিমতো ভর্ৎসনা করলেন এত সময় নেওয়ার জন্য। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘুরে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ করলেন। এখন মমতা কি করবেন? এত কিছুর পর যদি কল্যাণের বিরুদ্ধে কালীঘাট তৃণমূল কোনো ব্যবস্থাই না নেয়, তাহলে বুঝতে হবে কল্যাণের কাছে কোনো প্রাণভোমরা তো অবশ্যই আছে। অবশ্য এটা হতেই পারে যে কোনো ব্যবস্থা নেওয়া হলো। ইনফ্যাক্ট আমি যখন এই বাচ্চান আপনাদের সঙ্গে কথা বলছি বা এটা রেকর্ড করছি, তারপরেও আপনাদের কাছে যখন এটা সোশ্যাল মিডিয়া মারফত পৌঁছবে, মাঝখানে কিছুটা সময় থাকে, তো সেই সময়ের মধ্যেও অনেক সময় এই ধরনের পলিটিক্যাল ডেভেলপমেন্ট হয়। কিন্তু প্রাথমিকভাবে কল্যাণের সাংবাদিক সম্মেলনের পর ইনস্ট্যান্ট কোনো প্রতিক্রিয়া কিন্তু তৃণমূল কংগ্রেস শিবির থেকে দেখানো হয়নি। সেখান থেকে এটা আন্দাজ করা যায় যে এক্ষুনি করা কোনো ব্যবস্থার কথা হয়তো কালীঘাট শিবির ভাববে না। আর যদি সত্যি না ভাবে, তাহলে বুঝতে হবে কল্যাণের কাছে কোনো প্রাণভোমরা তো অবশ্যই আছে। এবার যদি ধরা যায় যে কল্যাণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না এবং তিনি কালীঘাট শিবিরের নেতা হিসেবেই থাকলেন, অতকিম খুব ইন্টারেস্টিং। তাহলে কি কল্যাণ এবার কালীঘাট শিবিরের ভেতরে থেকেই একটা সেপারেট শিবির তৈরি করলেন? সেপারেট শিবির পরিচালনা করার দায়িত্ব নিজেই নিজেকে দিয়ে দিলেন। কল্যাণের সঙ্গে আরো কেউ আছে কিনা যারা এতবার নানাভাবে অভিষেককে সরান দিদিকে বলেছেন এবং দিদি শোনেননি, অথচ তারা কালীঘাট শিবির ছেড়ে যাননি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাননি, এরকম কেউ আছেন কিনা আরো বড় কুশীলব, সেটা নিয়েও তো আলোচনা হওয়া উচিত। আমার তো মনে হয় সেই সম্ভাবনাকেও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইনফ্যাক্ট মানে এক কথায় বলতে গেলে না, পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতি কোয়ান্টাম ফিজিক্সের থেকেও জটিল হয়ে উঠছে।